হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই থাকবে। আজকে আমি তোমাদের জন্য আবার নিয়ে এসেছি প্রাচীন ভারতীয় ইতিহাসের উপরে আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো টপিক্সের উপরে চলে যাই। বেদ শব্দটি এসেছে বিদ ধাতু থেকে। বেদ, আমরা সবাই জানি বেদ কি। তো বেদ ধাতু থেকে বেদ শব্দটি এসেছে বিদ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে জ্ঞান। এই বিদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, যার থেকেই কিন্তু বেদ শব্দটির উৎপত্তি। বেদের চারটি উপাদান। বেদের প্রধান চারটি উপাদান হচ্ছে ঋক, সাম, যজু ও অথর্ব। প্রত্যেক উপাদানের চারটি পর্ব। যে ঋগ্বেদ, ঋগ্বেদের চারটি উপাদান, সামবেদের চারটি উপাদান, যজুর্বেদের চারটি উপাদান, অথর্ববেদের চারটি উপাদান। তো প্রত্যেকের চারটি উপাদান কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই চারটি উপাদানই হচ্ছে প্রত্যেক বেদের প্রত্যেক বেদের উপাদান। ঋগ্বেদের সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ আছে। আবার সামবেদেও একই আছে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সামবেদেও তাই, যজুর্বেদেও তাই। ঠিক আছে। তারপরে ঋগ্বেদ। ঋগ্বেদ সর্বাপেক্ষা প্রাচীনতম। ঋগ্বেদই হচ্ছে সর্বাপেক্ষা প্রাচীন। ঋগ্বেদ যতগুলো বেদ আছে তার মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন হচ্ছে ঋগ্বেদ। এর রচনাকাল হচ্ছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই ঋগ্বেদ রচনা হয়। তারপরে সামবেদের সামবেদ। এই সামবেদের সাম কথাটি যে আছে, সাম কথাটি এটা এসেছে সমন শব্দ থেকে। সমন শব্দ থেকে সামবেদ শব্দটি এসেছে। সামবেদ কথাটি এসেছে, যার অর্থ হচ্ছে সুর। এই সাম শব্দটি এসেছে সমন থেকে। সমনের অর্থ হচ্ছে সুর। ঠিক আছে। এবার ঋক, সাম, যজু, এই তিনটা যে বেদ, ঋক, সাম, যজু, এই তিনটাকে একত্রে ত্রয়ী বলা হয়। ঋক, সাম, যজু এই তিনটাকে একত্রে কি বলা হয়? ত্রয়ী বলা হয়। সামবেদের একমাত্র প্রসিদ্ধ আরণ্য হলো ছান্দোগ্য। এই সামবেদ যে আছে তার একমাত্র প্রসিদ্ধ আরণ্য হলো ছান্দোগ্য। উপনিষদ কথাটির উৎপত্তি হচ্ছে উপনিষ থেকে। উপনিষদ কথাটির উৎপত্তি উপনিষ থেকে, যার অর্থ হচ্ছে কারো সন্নিকটে বসা, কারো সন্নিকটে থাকা বা কারো সন্নিকটে বসা। তাই হচ্ছে উপনিষ কথার অর্থ, যার থেকেই কিন্তু উপনিষদ কথাটির উৎপত্তি। তারপরে চলে যাবো সত্যমেব জয়তে। এই থেকে নেওয়া হয়েছে, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। তারপরে চলে যাবো উপনিষদ হলো আধ্যাত্মবিদ্যা। এই উপনিষদ যে আছে, উপনিষদটা হলো আধ্যাত্মবিদ্যা। উপনিষদ আধ্যাত্মবিদ্যা। মহাভারতের রচনাকাল হয় খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে খ্রিস্টীয় 5ম শতাব্দী। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর থেকে খ্রিস্টীয় 5ম শতাব্দী অবধি কিন্তু এই মহাভারতের রচনাকাল হয়। তারপরে চলে যাব রামায়ণ। রামায়ণ সপ্তকাণ্ড ও 24,000 শ্লোক দ্বারা সমাদৃত। রামায়ণে সাতটা কাণ্ড আছে আর 24,000 শ্লোক আছে। মহাভারতে 18 পর্ব আর 90,000 শ্লোক, মানে 18টা পর্ব আর 90,000 শ্লোক দ্বারা রচিত হয়েছে। এরপরে কোশ্চেনে চলে যাই আমরা। রামায়ণ রচনা করেন মহর্ষি বাল্মীকি। পরের কোশ্চেন হচ্ছে মহাভারত রচনা করেন ঋষি ব্যাসদেব। তাহলে রামায়ণকে রচনা করেন মহর্ষি বাল্মীকি আর মহাভারত রচনা করেন ঋষি ব্যাসদেব। রামায়ণে 24,000 শ্লোক থাকায় এর অপর নাম চতুর্বিংশতি সহস্রী। চতুর্বিংশতি। সহস্রী সংহিতা। রামায়ণে 24,000 শ্লোক থাকায় এর অপর নাম চতুর্বিংশতি সহস্রী সংহিতা। পরের কোশ্চেন, মহাভারতের আদি নাম হচ্ছে জয়কাব্য। মহাভারতের আদি নাম কি? জয়কাব্য। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। মহাভারত পৃথিবীর দীর্ঘতম কাব্য হচ্ছে মহাভারত, আর মহাভারতকেই কিন্তু পঞ্চম বেদ বলা হয়।
প্রাচীন বৌদ্ধ গ্রন্থগুলি পালি ভাষায় রচিত, পালি ভাষায় লেখা হতো। প্রাচীন যে বৌদ্ধ গ্রন্থগুলি ছিল সেগুলো প্রথমে পালি ভাষায় লেখা হতো, তারপরে প্রাকৃত ভাষা, তারপরে কুষাণ যুগে লেখা হতো সংস্কৃত ভাষায়। জৈনদের প্রাচীন ধর্মগ্রন্থ হচ্ছে পূর্ব। এই যে পূর্ব নামক গ্রন্থ যা ছিল সেটাই হচ্ছে জৈনদের প্রাচীন গ্রন্থ। জৈন গ্রন্থগুলি প্রাকৃত ভাষায় রচিত হতো, জৈন গ্রন্থগুলি প্রাকৃত ভাষায় লেখা হতো। জৈন কল্পসূত্র, জৈন কল্পসূত্র জৈন কল্পসূত্র রচনা করেন কে? ভদ্রবাহু। ভদ্রবাহু জৈন কল্পসূত্র রচনা করেন। তো আজকে এই অবধি, থ্যাংক ইউ। আর তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পেয়ে থাকে। থ্যাংক ইউ।